ক্লাস 9-এর 11 নম্বর অধ্যায় হচ্ছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান আমরা ক্লাস 6 থেকেই পড়া শুরু করেছিলাম। ক্লাস 6-এই আমরা এরকম অসংখ্য যে তথ্য দেয়া থাকে, যেগুলোকে আমরা কাঁচা তথ্য বলি, সেই কাঁচা তথ্য থেকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক তৈরি করতে শিখেছি। প্রথমে আমরা কি করতাম, এই জিনিসগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতাম, তারপরে প্রত্যেকটাকে ট্যালি মার্ক করতাম। তারপরে আমরা ক্লাস 7-এ উঠে দ্বিস্তম্ভ লেখ আঁকা শিখেছি। ক্লাস 8-এ আমরা পাই চিত্র শিখেছি এবং ক্লাস 9-এ উঠে আমরা এখন এই রাশিবিজ্ঞানে আবার চ্যাপ্টারে এসছি। তো এখানে আমাদের পুরনো জ্ঞান অবশ্যই সমস্ত কাজে লাগবে, তার সঙ্গে কিছু নতুন শব্দ বা নতুন টার্ম আমাদের আছে এখানে, সেগুলোর মানেগুলো আমরা জেনে নিলেই সেইগুলো আমরা অঙ্কে প্রয়োগ করতে পারবো। এই চ্যাপ্টারের অঙ্ক বেসিক্যালি খুবই সহজ, শুধু প্রত্যেকটা জিনিসের মানেগুলো যদি আমরা জেনে নিই তাহলেই সহজেই অঙ্কগুলো করতে পারবো। তাহলে প্রথম যে উদাহরণটা দিয়েছে দেখো, এটা ক্লাস 6-এর একটা উদাহরণ, ঠিক আছে। এই সংখ্যাগুলো হচ্ছে গ্রামে 50টি পরিবারে খাদ্যের জন্য দৈনিক খরচ টাকায় দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে চলরাশি, কারণ প্রত্যেক জনার দৈনিক খরচ একটা নির্দিষ্ট সংখ্যাই হবে তার কোনো মানে নেই। আজকে যার 75 টাকা খরচ হয়েছে, কালকে তার 80 টাকাও খরচ হতে পারে, তার মানে এগুলো পরিবর্তনশীল, সেজন্য এগুলোকে চলরাশি বলা হয়। তাহলে প্রথম যে ঘরটা, সেই ঘরটাতে আমরা চলরাশি বা যেটা এক্স, সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিলাম। তারপরে 75 এখানে যতবার আছে সেইভাবে ট্যালি মার্ক করে তার পরিসংখ্যা বার করলাম। এই পদ্ধতি আমরা আগেও করেছি, ঠিক আছে। তাহলে এখানে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলরাশি বা ডিসক্রিট ভেরিয়েবল, ঠিক আছে। তা ডিসক্রিট ভেরিয়েবল মানেটা কি? যেমন কোনো একটা সংসারের খরচ 75 টাকা হতে পারে অথবা 76 টাকা হতে পারে, যদিও মাঝে পয়সাগুলোও আছে, কিন্তু যাই ধরি না কেন সেই টাকাটা একটা বিচ্ছিন্ন চলরাশি। কিন্তু অবিচ্ছিন্ন চলরাশি মানেটা কি? যেটা আস্তে আস্তে পরিবর্তন হয় এবং প্রত্যেকটা মানের মধ্যে দিয়েই যায়। যেমন ধরো এটা একটা সংখ্যা রেখা যদি ভাবি, তাহলে পুরো সেটা যখন আস্তে আস্তে বাড়বে তখন সংখ্যা রেখার প্রত্যেকটা বিন্দু দিয়ে 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 সেটা এগিয়ে যাবে। কিন্তু সংসারের খরচ মাসে দৈনিক খরচ কোনো একদিন 90 টাকা হলো, তার পরের দিনই 150 টাকা হতে পারে, তারপরের দিন আবার 60 টাকা হতে পারে। তাহলে সেটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে যে সেটা যাচ্ছে তার কোনো মানে নেই। 90-এর পরে 91 হবে, তারপর 92 হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু ধরো তোমার উচ্চতা আজকে যদি 4 ফুট 9 ইঞ্চি হয়, তাহলে তার পরের দিন বা তার পরের বছর সেটা যখন 4 ফুট 10 ইঞ্চি হচ্ছে, কি যাই হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি হচ্ছে, তার মানে কি সেটা একবারেই 4 ফুট 9 ইঞ্চি থেকে 5 ফুট 1 ইঞ্চিতে চলে গেল? তা তো নয়। তার মাঝে প্রত্যেকটা মিলিমিটারকে তুমি আরও ছোট করে তুমি যদি ন্যানোমিটার ভাবো, তাহলে সেই যত ছোট তুমি কল্পনা করতে পারো না কেন, সেই প্রত্যেকটা ভ্যালু একটু 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 করে বেড়ে বেড়ে তারপরে সেই পরের ইঞ্চিটাতে যাচ্ছে, যেটা তুমি মেপে বুঝতে পারছো। তাহলে সেই ধরনের চলরাশিগুলোকে বলে অবিচ্ছিন্ন চলরাশি। যেমন দিনে উষ্ণতা, সারা দিনে যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, ভোরবেলায় ধরো 24 ডিগ্রি টেম্পারেচার আছে, আর দুপুর 2টোর সময় ভোরবেলায় 24 ডিগ্রি আছে আর দুপুর 2টোর সময় 39 ডিগ্রি টেম্পারেচার আছে। তাহলে ওখানে কি টেম্পারেচারটা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে করে বেড়েছে? মোটেই না। তুমি যত ছোট ডিগ্রির যত সূক্ষ্ম দশমিক সংখ্যা কল্পনা করতে পারো না কেন, সেই প্রত্যেকটা সংখ্যার মধ্যে দিয়ে দিয়ে পেরিয়ে পেরিয়ে এসে শেষে সে এক এক করে ডিগ্রি বেড়েছে। সুতরাং এটা অবিচ্ছিন্ন চলরাশি। তাহলে কিভাবে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন চলরাশি বলতে কি বোঝা গেল সেটা মাথায় ঢুকলো। এবার দেখো, এই যে পরিসংখ্যা ঘনত্বটা, পরিসংখ্যা বিভাজন তালিকাটা, এইটাকে আমরা এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রাশি হিসাবে না লিখে একটা প্রসার হিসাবেও লিখতে পারি। যেমন প্রসার কথাটার ইংরেজিতে বলছে রেঞ্জ। কোনো প্রদত্ত রাশিমালার তথ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অন্তর হলো প্রসার, ঠিক আছে। তাহলে একটা প্রদত্ত রাশিমালার কাঁচা তথ্যে যেটা সর্বনিম্ন মান আর যেটা সর্বোচ্চ মান, সেই দুটোর মধ্যে যে বিয়োগফলটা সেটাই হচ্ছে প্রসার,
ঠিক আছে, যেমন এই তথ্যে আমরা দেখেছি সর্বনিম্ন মান হচ্ছে 75 আর সর্বোচ্চ মান হচ্ছে 275, সেই দুটোর মধ্যে যে বিয়োগফল সেইটা হচ্ছে প্রসার। ঠিক আছে, এবারে দেখো এই জিনিসটাকে 75, তারপরে কি আছে 90, 110, এইভাবে এক একটা ভেরিয়েবলকে আলাদা আলাদা করে ট্যালি মার্ক না করে আমরা একটা বিস্তার নিতে পারি। যেমন 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, এইভাবে করলে আমাদের পরিসংখ্যান বিভাজন তালিকাটা তৈরি করতে সুবিধা হবে, তাই তো? কারণ এক এক জনার দৈনিক খরচ এক এক রকম হতে পারে, কারোর 70, কারোর 71, কারোর 73, কারোর 76, তাহলে সেইগুলোর জন্য প্রত্যেকটার জন্য এক একটা করে শ্রেণী না করে আমরা 70 থেকে 105 পর্যন্ত একটা শ্রেণী করলাম। এবারে 70 হলে সেও এই ঘরেই থাকবে, 72 হলেও এই ঘরেই থাকবে, 76 হলেও এই ঘরেই থাকবে। ঠিক আছে, এরকমভাবে আমরা শ্রেণীগুলো তৈরি করতে পারি। সেই রকম শ্রেণীকে বলা হচ্ছে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল। কি বলছে, বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে কতকগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এই রকম প্রত্যেকটি শ্রেণীকে শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভ্যাল বলা হয়। মানে আমি যদি শুধু এখানে 70, তারপরে ঘরে 71, তারপরে ঘরে 72, এইভাবে এক একটা শ্রেণী করতাম তাহলে সেটাকে শ্রেণী অন্তর বলতাম না। কিন্তু আমি যেহেতু একটা বিস্তৃত শ্রেণী নিয়েছি, 70 থেকে 105 পর্যন্ত দুটো সংখ্যা দিয়ে বোঝাচ্ছি একটা শ্রেণীকে, সেইটাকে আমরা বলবো ক্লাস ইন্টারভ্যাল। আর প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের যে ফ্রিকোয়েন্সি মানে ট্যালি মার্ক করে যে পরিসংখ্যাটা পেয়েছি সেটাকে আমরা বলবো শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই যে শ্রেণী রয়েছে তার যেটা সর্বনিম্ন মান সেইটাকে আমরা বলছি শ্রেণীর নিম্ন সীমা, আর যেটা সর্বোচ্চ মান সেটাকে বলছি ঊর্ধ্বসীমা, সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী সীমা বা ক্লাস লিমিট। ঠিক আছে, এরপর দেখো দু রকম পদ্ধতি আছে, একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। দেখো শ্রেণী বহির্ভূত পদ্ধতি মানে কি, যেমন ধরো এখানে 70 আছে নিম্ন সীমাটা, আর ঊর্ধ্ব সীমাটা আছে 105। পরের শ্রেণীটাতে নিম্ন সীমাটা এইখানে যেটা ঊর্ধ্ব সীমা এখানে সেটাই নিম্ন সীমা 105 থেকে 140। তাহলে একটা সমস্যা হচ্ছে যে পরিবারের দৈনিক খরচ খাবার জন্য 105 টাকা, তাকে আমি কোথায় রাখবো? এখানে রাখবো না এখানে রাখবো, না দু জায়গাতেই রাখবো? দেখো দু জায়গাতেই যদি রাখি তাহলে পরিসংখ্যাগুলো মোট যোগ করে যে সংখ্যাটা পাবো, আর আমি যতগুলো পরিবারের মানে সমীক্ষা করেছি দুটো সংখ্যা মিলবে না, কারণ আমি একটা পরিবারকে যদি দুটো করে ঘরে ভরে দিই তাহলে হবে না। তাহলে এখানে আমাকে একটা পদ্ধতি মেনে চলতে হবে, সেটা হচ্ছে যে শ্রেণীর সর্বোচ্চ সীমাটা যেটা রয়েছে সেইটাকে কখনো সেই শ্রেণীতে ভরবো না। যেমন এখানে 105 যদি কারুর হয় তাহলে 105টাকে এখানে না ভরে 105টাকে এখানে ভরবো। এর একটা কারণ তোমাকে বলি, যেমন ধরো কেউ তোমাকে যদি এরকম পরীক্ষার নিয়ম হয় যে 70 থেকে 80 পর্যন্ত হচ্ছে এ, আর 80 থেকে 90 পর্যন্ত ডবল এ, আর 80 থেকে 90 পর্যন্ত হচ্ছে এ প্লাস, আর 90 থেকে 100 পর্যন্ত হচ্ছে ডবল এ। কি বললাম, 100-র মধ্যে পরীক্ষায় 70 থেকে 80 পর্যন্ত যদি তুমি নম্বর পাও তাহলে হচ্ছে এ, 80 থেকে 90 পর্যন্ত এ প্লাস, আর 90 থেকে 100 পর্যন্ত ডবল এ। এবার ধরো কেউ 90 পেয়েছে, তাহলে তুমি তাকে এ প্লাসে রাখবে না ডবল এতে রাখবে? তুমি যদি একটা স্টুডেন্ট হও তাহলে তোমার সবসময় ভালো লাগবে যে 90 থেকে যখন ডবল এ শুরু হচ্ছে, আমি যখন 90 পেয়েছি তখন আমাকে ডবল এ দেওয়াই উচিত, কারণ 90টা তো এ প্লাসের একদম লাস্ট রেটটা। মানে 90 পেয়ে যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার মনে হবে যে দুর্ভাগ্য আমার, তাই না? সুতরাং যখন সেটা পরের শ্রেণীতে চলে যাচ্ছে তখন তাকে পরের শ্রেণীতেই পাঠিয়ে দাও, সেটা আগের শ্রেণীতে যদি লাস্টের ভ্যালুটা সেটা হয়ও তাকে সেখানে রাখা হবে না। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, যেটা ঊর্ধ্ব শ্রেণীসীমা সেই ঊর্ধ্ব শ্রেণীসীমাটা এখানে লেখা থাকলেও আসলে 105টা এখানে নেই, 105টা পরেরটাই আছে। ঠিক আছে, এই পদ্ধতিটাকে আমরা বলি শ্রেণী বহির্ভূত পদ্ধতি। মানে 105 এখানে আছে তবুও আমরা 105টাকে এখানে ধরবো না। ঠিক আছে, শ্রেণী বহির্ভূত পদ্ধতি। এটাকেই যদি আমি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে পরিবর্তন করতে চাই
তাহলে এখানটাকে আমাকে 105 না করে 104-এ শেষ করে দিতে হতো, আর 105টা এখান থেকে শুরু করতে হতো। ঠিক আছে, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। কিন্তু শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে একটা সমস্যা হচ্ছে যে একজনার যেটা ঊর্ধ্ব শ্রেণীসীমা, অন্যজনার সেটা নিম্ন শ্রেণীসীমা নয়, তার মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, একের গ্যাপ হয়ে যাচ্ছে। যেমন ধরো এখানে 104 আর এখানে শুরু হচ্ছে 105। তাহলে যদি কারোর কোনোদিন খরচ হয় 104 টাকা 30 পয়সা, তাহলে তাকে কোথায় রাখবো? যদি কারোর খরচ হয় 104 টাকা 75 পয়সা, তাহলে তাকে কোথায় রাখবো? সেগুলো নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা নতুন একটা টার্ম নিয়ে এসেছি, সেটা হচ্ছে শ্রেণী সীমানা। ঠিক আছে, শ্রেণী সীমানা হচ্ছে শ্রেণী সীমার থেকেও আরেকটু বড় সীমা না, তার মানে সীমা তার সঙ্গে আরেকটু জিনিস যোগ হচ্ছে। একইভাবে শ্রেণী সীমানার আসল যে অঙ্কে মানেটা সেটাও সেরকমই। তাহলে আমরা মনে রাখবো সীমা মানে ছোটটা, সীমানা মানে তার সঙ্গে আরো কিছু যোগ হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমা আর তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে যে ডিফারেন্সটা সেটা যদি ডি হয়, তাহলে d/2 মানে যেটা দুটো শ্রেণীর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, যেমন এখানে 105 এখানেও 105, তাহলে এটা তো হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু যখন শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যাচ্ছি, এটা যেমন 79, একটা শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা হচ্ছে 79 আর পরের শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে 80, তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? 1। তাহলে 1 যদি ডিফারেন্স হয় তার অর্ধেক, একের অর্ধেক হাফ, তাহলে সেই হাফটাকে এর সঙ্গে যোগ করতে হবে আর এখান থেকে বিয়োগ করতে হবে। মানে 70 থেকে না শুরু করে আমি এটাকে 69.5 থেকে শুরু করব, আর 79-তে শেষ না করে দিয়ে 79.5-এ গিয়ে শেষ করব। ঠিক আছে, তার মানে দুদিকে হাফ হাফ যোগ করলাম। যোগ করলাম বলতে কি, মানে এইটাকে 79টাকে আরেকটু বাড়িয়ে দিলাম, দিয়ে 79.5 করলাম, আর 70টাকেও আর একটু কমিয়ে দিলাম, দিয়ে 69.5 থেকে করে দিলাম, যাতে করে মাঝে কোনো কিছু বাদ না যায়, সবাই এর মধ্যে ঢুকে যায়। যেমন আমি এখানে বললাম যে 105 না করে এখানে যদি আমি এটাকে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি করি, তাহলে 70 থেকে 104 পর্যন্ত করব, আর এটা 105 থেকে শুরু হবে। তাহলে এটা হলো নিম্ন সীমা, এটা হলো ঊর্ধ্ব সীমা। কিন্তু নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানাটা তখন কত হবে? 70 না হয়ে এটা হয়ে যাবে 69.5, আর এটা 104 না হয়ে হয়ে যাবে 104.5, এটাও হয়ে যাবে 104.5, এটা হয়ে যাবে 140.5। কেন 0.5 করে যোগ বিয়োগ করছি? যাতে করে এইখানে যে ডিফারেন্সটা, যদি এটাকে 104 করে দিই আমি, তাহলে এর ঊর্ধ্ব সীমা আর এর নিম্ন সীমার মধ্যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 1। সেই 1-এর অর্ধেক হচ্ছে হাফ বা 0.5, সেই 0.5 আমি এর সঙ্গে যোগ করবো আর এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে আমি যেটা বললাম, কারো যদি 104 টাকা 75 পয়সা খরচ হয়, তাহলে যেহেতু এর শ্রেণী সীমানাটাকে আমি কি বলেছি 104.5, মানে 104 টাকা 50 পয়সা, তাহলে বুঝতেই পারছি সেটাকে আমাকে এই ঘরে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু যদি কারোর 104 টাকা 25 পয়সা বা 104 টাকা 30 পয়সা খরচ হয়, তাহলে সেটা এই ঘরে ঢুকে যাবে, কারণ 104 টাকা 50 পয়সা পর্যন্ত আমি এই ঘরে সীমানায় দিয়েছি। তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে গেল। এই প্রবলেমটা যখন কোনো বিচ্ছিন্ন চলরাশির ক্ষেত্রে হয় তখন এরকম প্রবলেম আসে না, কিন্তু নিরবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন চলরাশির ক্ষেত্রে, যেমন উচ্চতা, উষ্ণতা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই সীমানাগুলোই আমাদের সমস্যা থেকে বাঁচাচ্ছে। তার কারণ কোনো একটা টেম্পারেচার 24.5 হতে পারে, 24.6, 24.7, সব কিছুই হতে পারে। তাহলে সেই দশমিক সংখ্যাগুলোকেও তো কোথাও না কোথাও ঢোকাতে হবে। তাহলে আমার যদি একটার ঊর্ধ্ব সীমা আর একটা নিম্ন সীমার মাঝখানে কোনো একটা সংখ্যা বাদ পড়ে যায়, তাহলে সেটাকে কোথায় ঢোকাবো বুঝতে পারবো না। সেই জন্য আমাদেরকে সীমানার ব্যাপারটা নিয়ে আসতে হচ্ছে। আশা করি সীমানার কনসেপ্টটা এতক্ষণে বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের আর একটা জিনিস এখানে বলা ভুল হয়ে গেছে, আমার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গুণ বা লক্ষণ। সব সময় যে চলরাশিগুলো, মানে যে জিনিসগুলো ভেরিয়েবল, সেগুলো যে একটা সংখ্যার সাহায্যেই বোঝানো যাবে এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যার সাহায্যে বোঝানো যায়, যেমন পরিবারের সদস্য সংখ্যা, মাসিক খরচ, কিংবা কোনো একটা দেশে কতগুলো নদী আছে, পাহাড় আছে, এই ধরনের জিনিসগুলো একটা করে সংখ্যায় প্রকাশ করা যাবে। কিন্তু একটা ক্লাসে ছেলেদের যদি আমি ভাগ করি যে বুদ্ধি
ভালো বুদ্ধি আছে, মাঝামাঝি বুদ্ধি, কম বুদ্ধি। তাহলে এগুলোকে তো কোনো সংখ্যায় প্রকাশ করা যাবে না। বা কোনো একটা পরিবারে ছেলে, মেয়ে এবং শিশু, আমি ভাগ করছি ছেলে, মেয়ে এবং শিশু, এইগুলোকে আমি চল ধরছি। তাহলে ছেলে, মেয়ে, শিশু এগুলোকে তো কোনো সংখ্যা দিয়ে বোঝানো যায় না, তাই না? এগুলো হচ্ছে গুণ, তাই না? তাহলে এই ধরনের জিনিসকে আমরা বলি গুণ, ঠিক আছে, যেগুলো সংখ্যা দিয়ে বোঝানো যাবে না, অথচ সেগুলো চলরাশির মতনই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, দেখো। শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান মানে একটা শ্রেণীর মিডিল পয়েন্ট। তাহলে শ্রেণী মধ্যমানের সূত্র হচ্ছে ঊর্ধ্ব শ্রেণীসীমা যুক্ত নিম্ন শ্রেণীসীমা বাই 2। এখানে শ্রেণী সীমা না লিখে আমি যদি শ্রেণী সীমানা দিয়েও করি হিসাবটা, তাহলেও একই উত্তর পাবো। তাহলে শ্রেণী মধ্যমান বার করার সময় আমি ঊর্ধ্ব সীমা যুক্ত নিম্ন সীমা বাই 2 করলেও পাবো, অথবা ঊর্ধ্ব সীমানা নিম্ন সীমানা বাই 2 করলেও একই উত্তরই পাবো। এরপরে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যর সময় মাথায় রাখবে, এটা খুব ভুল হয়, সেটা হচ্ছে ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এখানে আমরা ভুল করে অনেক সময় ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে দিই, দিয়ে ভুল উত্তর পাই। মনে রাখবে, শ্রেণী দৈর্ঘ্য বার করার সময় ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করতে হবে, মাইনাস। মধ্যমানের সময় প্লাস, সীমানা দৈর্ঘ্যর সময় মাইনাস, ঠিক আছে। বেশ, মানে এটাও হচ্ছে অ্যাকচুয়ালি প্রসার বা রেঞ্জ, কিন্তু সেটা এক একটা শ্রেণীর প্রসার। আর যেখানে আমরা শুধু প্রসার বা রেঞ্জ বলেছিলাম, সেখানে হচ্ছে গোটা কাঁচা তথ্যটার প্রসার। সেখানে গোটা কাঁচা তথ্যটার সব থেকে ঊর্ধ্বমান যেটা, সেখান থেকে সবচেয়ে নিম্ন সব থেকে ছোট মানটা বিয়োগ করছিলাম। কিন্তু এখানে আমরা এক একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করব, ঠিক আছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। কোনো একটা পার্টিকুলার শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে সেই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে কোনো একটা শ্রেণীর আমি প্রথমে পরিসংখ্যাটা যেটা ট্যালি মার্ক করে পেয়েছি সেটা উপরে যাবে, আর তার শ্রেণী দৈর্ঘ্যটা নিচে যাবে, তাহলেই সেটার পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। আরেকটা আছে দেখো, আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তার সূত্রটা কি? তার সূত্র হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মানে সেই উক্ত শ্রেণীর পরিসংখ্যাটা, শ্রেণী পরিসংখ্যা ঘনত্বতেও উপরে তাই ছিল, উক্ত শ্রেণীর পরিসংখ্যাই ছিল, সেটাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করছিলাম, তখন শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব পাচ্ছিলাম। আর আপেক্ষিক পরিসংখ্যা পেতে গেলে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরো 50টা পরিবারের মধ্যে এখানে আমরা পরিসংখ্যা নিয়েছিলাম, সেজন্য 50 দিয়ে ভাগ হয়েছে, ঠিক আছে। এরপর দেখো শ্রেণী পরিসংখ্যার শতকরা হার, ঠিক আছে। তাহলে সেটাও হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, যেটা দেখো উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, এটাকে কি বলে? আপেক্ষিক পরিসংখ্যা বলে। তাকে 100% দিয়ে গুণ করলে তুমি শতকরা হার পেয়ে যাবে পরিসংখ্যার। এই ছকটা তোমরা নিজেরা ফাঁকা ঘরগুলো সুন্দর করে পূরণ করবে। দেখো বলছে দৈনিক খরচ 70 থেকে 105। তাহলে প্রথমেই বলেন এটা কি পদ্ধতিতে আছে, 105 105, এর যেটা ঊর্ধ্ব সীমা এর সেটা নিম্ন সীমা, তাহলে এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। তার শ্রেণী পরিসংখ্যা আমরা ট্যালিমার্ক করে পেয়েছি 7। তাহলে এই ঘরটা আস্তে আস্তে ট্যালিমার্কগুলো থেকে আমরা পূরণ করে নিতে পারবো, ঠিক আছে। করার সময় মনে রাখবো যে যেটা ঊর্ধ্ব সীমাতে আছে, যেমন 140 যদি কোনো সংখ্যা হয়, কারুর দৈনিক খরচ 140 হয়, তাহলে সে তাকে এখানে কাউন্ট না করে আমরা এখানে কাউন্ট করব, কারণ ঊর্ধ্ব সীমাটা এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত নয়, বহির্ভূত, ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা শ্রেণী পরিসংখ্যার ঘরটা পূরণ করে ফেললাম। এবারে শ্রেণী সীমার ঘরটা, নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা। তাহলে নিম্ন সীমা হচ্ছে এটা, ঊর্ধ্ব সীমা এটা, পরের ঘরের নিম্ন সীমা এটা, ঊর্ধ্ব সীমা এটা। এরপরে দেখো শ্রেণী সীমানা, নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা। যেহেতু এখানে এটা বহির্ভূত পদ্ধতিতে আছে, তাই এর যেটা সর্বোচ্চ মান আর এর সর্বনিম্ন মানটা যখন একই থাকে, তখন শ্রেণী সীমা আর সীমানাটাও একই হয়ে যায়। শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানাটা আলাদা তখনই হবে যখন আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি ব্যবহার করব, মানে এটা 104-এ শেষ করে দেবো, এটাকে 105 থেকে শুরু করব, আর তখন শ্রেণীর সীমানা কি হবে সেটা আমি আগে আলোচনা করে দিয়েছি। এবার শ্রেণী মধ্যমান।
শ্রেণীর মধ্যমান মানে কি, এইটা যুক্ত এইটা বাই 2 করলে এটা পাবো। একইভাবে এটা যুক্ত এটা বাই 2 করলে যেটা পাবো সেটা এখানে লিখবো, এটা যুক্ত এটা বাই 2 করলে যেটা পাবো সেটা এখানে লিখবো। এবার বলছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে কি, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। সীমা থেকে সীমা বাদ দিলে কিন্তু হবে না। কখন হবে না, যদি আমরা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে করি। এখানে বহির্ভূত পদ্ধতি আছে, সুতরাং এটাও যা এটাও তাই। তবুও আমরা মুখে বলার সময় বলবো উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানাটা বাদ দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে একইভাবে এইটা থেকে এইটা বাদ দিলে এখানে লিখে দেবো শ্রেণী দৈর্ঘ্যতে। পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব মানে কি বললাম, উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত 7 আর শ্রেণী দৈর্ঘ্য কত 35। তাহলে 7 বাই 35 করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব। আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। মোট পরিসংখ্যা কত 50। তাহলে এইটাকে 50 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা, আর তাকে 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে শতকরা হার। ঠিক আছে, এইভাবে এই ছকটা পূরণ হচ্ছে। এরপরে যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা নিজেরা অবশ্যই নিজেরা একবার করে দেখে নেবে, নিজেরা করার চেষ্টা করবে। যেমন ধরো এখানে রয়েছে, এখানে এটা দেখো শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে করেছে 1 থেকে 10, 11 থেকে 20। তাহলে এর উচ্চ সীমা আর নিম্ন সীমার মধ্যে পার্থক্যটা হচ্ছে 11 মাইনাস 10 মানে 1। তাহলে সেই 1টাকে এখান থেকে অর্ধেক করে এখান থেকে বিয়োগ করতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে 1 এর অর্ধেক হাফ। তাহলে 1 থেকে হাফ বিয়োগ হলে 0.5 আর 10-এর সঙ্গে হাফ যোগ হলে 10.5। তাহলে দেখো এখানে সীমানাটা 0.5 থেকে 10.5 হয়ে গেছে। এটা কত হবে 10.5 থেকে 20.5 হয়ে গেছে, কারণ 11 থেকে আমি 0.5 বাদ দিয়েছি আর 20-র সঙ্গে 0.5 যোগ করেছি। তাহলে এইভাবে সীমানাগুলো পেয়ে গেলাম। মধ্যমান বার করার সময় আমি সীমাগুলো দিয়েই করতে পারবো। এইটা যুক্ত এইটা বাই 2 করলে এটা পাবো, তখন সীমানা নিয়ে করার দরকার নেই। কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বার করার সময় আমাকে যদি আমি ভুল করে 20 থেকে 11 বাদ দিই বা 10 থেকে 1 বাদ দিই, তাহলে তো 9 পাচ্ছি, কিন্তু এখানে 10 লেখা আছে কেন? তার কারণ সীমানা থেকে সীমানা বাদ দিতে হবে, উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিতে হবে। তাহলে 10.5 থেকে 0.5 বাদ দিলে তবেই আমরা শ্রেণী দৈর্ঘ্যটা সঠিকভাবে পাবো, সেটা হচ্ছে 10। পরিসংখ্যা ঘনত্ব কি করে বার করতে হয় তোমরা জানো, করে নেবে। তাহলে এইভাবে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। এখানে যেটা নতুন জিনিস আছে সেটা হচ্ছে ক্ষুদ্রতর আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো সেটার মানেটা কিরকম, দেখো দেখো এখানে প্রাপ্ত নম্বরের একটা তালিকা এখানে আমরা তৈরি করেছি। এখানে অনেকের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, সেই প্রাপ্ত নম্বরগুলোকে আমরা দেখে 10 করে বিস্তারের একটা করে আমরা ক্লাস ইন্টারভ্যাল নিয়েছি। সেই ক্লাস ইন্টারভ্যালগুলোতে আমরা ট্যালি মার্ক করছি। আমরা চাইলে এরকম ট্যালি মার্ক করতে পারতাম যে সব থেকে ছোট সংখ্যা যেমন 32 দিকে একটা ঘর করে দিলাম। তারপরে কি আছে 32-এর পরে কি আছে, যেমন ধরো 36 আছে, তাহলে 36 লিখে একটা ঘর করে দিলাম। এরকম করে করলে জিনিসটা অনেক মানে খাটনি বেশি হতো এবং সেখান থেকে মানেটাও বোঝা খুব কঠিন হতো। সেই জন্য আমরা ক্লাস ইন্টারভ্যাল নিয়েছি। শুধু 32, 36, 38 এইভাবে একটা একটা করে শ্রেণী না করে আমরা 30 থেকে 40, 40 থেকে 50 এই রকমভাবে ক্লাস ইন্টারভ্যাল নিয়েছি। এবং এটা কি পদ্ধতিতে আছে দেখো, এর যেটা উচ্চমান এর সেটা নিম্নমান, অতএব এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে। এরপর আমরা এখান থেকে হিসাব করবো, দেখো 40, এখানে একটা 40 রয়েছে, তাহলে তাকে এখানে বসাবো না এখানে বসাবো? অবশ্যই দ্বিতীয় শ্রেণীটাতে বসাবো, কারণ এই 40টাকে এখানে থাকলেও এটা যেহেতু এই শ্রেণীর ঊর্ধ্বসীমা, তাই এটাকে এখানে ধরা যাবে না, ধরতে হবে পরেরটায়। তাহলে এইভাবে আমরা পরিসংখ্যা বার করতে পারবো, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে এখান থেকে আমরা একটা নতুন ছক তৈরি করব। সেই ছকটা হচ্ছে বলে যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তার ভাষাটা হয় এতর কম এতর কম এতর কম, যখন কম 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 লেখা থাকবে তখন আমরা সেটাকে বলবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে দেখো 30-এর কম কতজন পেয়েছে এখানে? সবাই 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে, সেটাই সব থেকে ছোট। তাহলে সব থেকে কম 30 থেকে 30 পর্যন্তই পেয়েছে, 30-এর কম কিন্তু কেউ পায়নি, কারণ এখানে লেখা নেই বা এখানে দেওয়াও নেই। 30-এর কম কোনো সংখ্যা এখানে নেই। সুতরাং 30 থেকে 40 পর্যন্ত পেয়েছে 3 জন, ঠিক আছে। 40 থেকে 50 পেয়েছে 12 জন। তাহলে 30-এর কম কে পেয়েছে? কেউ পায়নি।
সেই জন্য 30-এর কমে আমরা এখানে 0 লিখেছি। তারপরের ঘরটা হচ্ছে 40-এর কম। 40-এর কম কারা কারা পেয়েছে? যারা 30 থেকে 40 পর্যন্ত পেয়েছে, মানে এই ঘরটা যারা পেয়েছে তারা সবাই 40-এর কম পেয়েছে। তার কারণ 40 যে পেয়েছে তাকে আমি এই ঘরে তো রাখিনি, রেখেছি এই ঘরে। তাহলে এই ঘরে যারা আছে তারা সবাই 30 থেকে 40 পর্যন্ত পেয়েছে, কথাটার মানেই হচ্ছে 40-এর কম পেয়েছে। আবার এখানে লেখা আছে 40 থেকে 50, তাহলে 50-এর কম কারা পেয়েছে? যারা 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে তারাও তো 50-এর কমই পেয়েছে। ধরো কেউ পেয়েছে 36, সে কি 50-এর কম পায়নি? অবশ্যই 50-এর কম পেয়েছে। যদি কেউ বলতো যারা যারা 50-এর কম পেয়েছো হাত তোলো, তাহলে 30 থেকে 40 পর্যন্ত যারা পেয়েছে তারাও হাত তুলতো, আর যারা 40 থেকে 50 পর্যন্ত পেয়েছে তারাও হাত তুলতো, কারণ 50 টাকা থেকে আমি এখানে রাখিনি, 50 তো যে পেয়েছে সেখানে চলে গেছে। তাহলে এই দুটো শ্রেণীর পরিসংখ্যায় যতজন ছাত্রছাত্রী রয়েছে সবাই হাত তুলতো 50-এর কম পেয়েছে কে কে জিজ্ঞাসা করলে। সুতরাং 50-এর কমের ঘরটাতে আমরা লিখব 3 + 12। একইভাবে 60-এর কম কারা কারা পেয়েছে? এরাও পেয়েছে, এরাও পেয়েছে, এরাও পেয়েছে। সুতরাং 3 + 12 + 4 করলে যেটা হবে সেটা হচ্ছে 60-এর কম। একইভাবে 70 কম, 80-র কম, 90-এর কম, 100-র কম। এইভাবে আমরা ঘরগুলো করে নেব এবং সেখানে আমরা বুঝে গেছি কিভাবে লিখতে হবে। এটাকে আমরা বলি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। একইভাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তালিকাও বার করা যায়। যেমন আমরা যদি এখানে বলি 30-এর বেশি কে কে পেয়েছে, 30 অথবা 30-এর বেশি, কারণ 30টা এখানে কোথায় আছে? 30টা আছে নিম্ন শ্রেণী সীমাতে। সুতরাং যে 30 পেয়েছে তাকে তো আমরা এখানে রাখতেই পারি, যে 40 পেয়েছে তাকে তো আমরা এই ঘরে রাখতেই পারি, তাই না? তাহলে 30 বা 30-এর বেশি কে কে পেয়েছে? সবাই পেয়েছে। সুতরাং এখানে যতজনের পরিসংখ্যা করেছি অর্থাৎ 40 জন ছাত্র সবাই পেয়েছে 30-এর বেশি। সেজন্য 30-এর বেশির ঘরটাতে আমরা সব কটা ঘরের পরিসংখ্যা যোগ করে যেটা হবে, যদি তোমায় 40টা ধরো বলে দেওয়া নেই যে মোট 40 জন ছাত্র আছে, বলে দেওয়া নেই, তখন তুমি কি করবে? সমস্ত ঘরের পরিসংখ্যা যোগ করে যেটা পাচ্ছ সেই সবাই হচ্ছে 30-এর বেশি। তারপরের ঘরটা হচ্ছে 40 অথবা 40-এর বেশি। তাহলে শুধুমাত্র 30 থেকে 40 পর্যন্ত যতজন ছিল, মানে এই ঘরের যে 3 জন ছিল সেই 3 জন বাদ দিয়ে বাকি সবাই 40 থেকে 40-এর বেশি পেয়েছে, 40 বা 40-এর বেশি পেয়েছে। সুতরাং শুধু 3টা বাদ দিয়ে মানে 40, মানে সব মিলিয়ে 40 হচ্ছে, 40 - 3 সেটা হয়ে যাবে এই ঘরটায়। আমরা এখানে এইভাবে সবগুলো যোগ করব না, আমরা আগে সব যোগ করে দেখে নেবো 40 হচ্ছে। 40 থেকে আমরা এর পরিসংখ্যাটা বাদ দিয়ে দেবো, মানে 30 থেকে 40 পর্যন্ত যে ঘরটা ছিল তারটা বাদ দিয়ে দিলে এটা পাবো। আবার এখানেও 40 মাইনাস দেখো প্রথমে 30 থেকে 40-এর মধ্যে 3 জন আর 40 থেকে 50-এর মধ্যে 12 জন। তাহলে 50-এর বেশি যারা যারা পেয়েছে সেই ঘরটাতে, তাহলে 40 - 3 - 12 সেটা করলেও আমরা এই উত্তরটাতেই পৌঁছাবো। ঠিক আছে, এইভাবে করব, এইভাবে না করে এইভাবে করবে, 40 থেকে বিয়োগ করে করবে, মোট পরিসংখ্যা থেকে বিয়োগ করে করবে এটা। তাহলে আমরা ক্ষুদ্রতর আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার মানেটা বুঝতে পেরে গেছি। এখানে দেখো 100 অথবা 100-র বেশি, এখানে আমাদের 0 এসছে। এখানে যদি কেউ 100 পেত তাহলে তাকে এখানে ধরা যেত, কিন্তু 100 কেউ পায়নি, কিন্তু আর 100-র বেশি তো পাওয়ার কোনো মানেই হয় না, পাওয়া যাবেই না 100-র মধ্যে পরীক্ষা যখন। এবার দেখো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা যদি তোমাকে দেওয়া থাকে সেখান থেকে তোমাকে সাধারণ পরিসংখ্যাতেও আসতে হবে। এর আগে আমরা যেটা বললাম সেখানে আমরা সাধারণ পরিসংখ্যা থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যায় গেছিলাম। ঠিক তার উল্টো পদ্ধতিটা যদি করি তাহলে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে সাধারণ পরিসংখ্যায় আসতে পারবো, আবার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকেও সাধারণ পরিসংখ্যায় আসতে পারবো। যদি তুমি এই জিনিসটা কিভাবে হচ্ছে, এর মানেটা কি পরিষ্কার করে এতক্ষণের মধ্যে বুঝে গিয়ে থাকো, তাহলে সেটা তোমরা নিজেরাই করতে পারবে। যেমন ধরো এখানে বলছে 0-এর কম পেয়েছে 0, কেউ পায়নি। 20-র কম পেয়েছে 13 জন। ঠিক আছে, তাহলে 0 থেকে 20 পর্যন্ত কতজন পেয়েছে? 13 জন পেয়েছে। 20 থেকে 40 পর্যন্ত কতজন পেয়েছে? তাহলে দেখো
0 থেকে 40 মানে 40-এর কম, তার মানে একদম 39 থেকে শুরু করে 0 পর্যন্ত পেয়েছে 25 জন। তার মধ্যে 13 জন হচ্ছে 20-র কম, তাহলে 20 থেকে 40 পর্যন্ত কতজন পেয়েছে? 25 মাইনাস 13। 40 থেকে 60 পর্যন্ত কতজন পেয়েছে? 45 মাইনাস 25 মাইনাস 13। এইভাবে আমরা চলে আসতে পারবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে নর্মাল পরিসংখ্যায়। একইভাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যায় কি বলছে দেখো, 0 বা 0-র বেশি পেয়েছে 100 জন, তার মানে মোট পরিসংখ্যা হচ্ছে 100। 20 বা 20-র বেশি পেয়েছে 87 জন, তাহলে 0 থেকে 20 পর্যন্ত কতজন পেয়েছে? 100 মাইনাস 87 জন। এইভাবে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে সাধারণ পরিসংখ্যায় আসতে পারবো। একইভাবে যেমন ধরো 80 বা 80-র বেশি পেয়েছে 42 জন, তাহলে 60 থেকে 80 পর্যন্ত কতজন পেয়েছে? দেখো 60-এর বেশি পেয়েছে 55 জন, আর 80-র বেশি পেয়েছে 42 জন, তাহলে 55 থেকে 42 বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে 60 থেকে 80 পর্যন্ত পেয়েছে, তাই না? কারণ 60-এর বেশি পেয়েছে 55 জন, 55 জনের মধ্যে সবাই 60-এর বেশি। সেই 60-এর বেশির মধ্যে কেউ 60-এর বেশি হতে পারে, 80-র বেশি হতে পারে, 100-র বেশি হতে পারে, 120-র বেশি হতে পারে, সবাই এই 55-র মধ্যে আছে। কিন্তু সেখান থেকে 42টা যদি বাদ দিয়ে দিই, তাহলে 80 আর 80-র ওপরের গুলো বাদ চলে গেল, তাহলে শুধুমাত্র 60 থেকে 80 পর্যন্ত যে ঘরটা রইল সেইটা হচ্ছে 60 থেকে 80 এই শ্রেণীটার মধ্যে পড়বে 55 মাইনাস 42। একইভাবে এখানে বলছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পেলাম, এখানে বলছে সাপ্তাহিক টিফিন খরচ 60 টাকা বা 60 টাকার বেশি কিন্তু 100 টাকার কম এমন ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে হবে। একবার এখান থেকে বার করবো, একবার এখান থেকে বার করবো, দুটো একই হবে। তাহলে সাপ্তাহিক টিফিন খরচ 60 টাকা বা 60 টাকার বেশি হতে হবে কিন্তু 100 টাকার কম হতে হবে। তাহলে দেখো 100-র কম হচ্ছে 81 জনের, তাই না? 100-র কম হচ্ছে 81 জনের, আর 60-এর কম হচ্ছে 45 জনের। তাহলে আমরা 60-এর বেশি চাই, তাহলে 100-র কম মানে 81 থেকে 60-এর কমটা যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে 60-এর বেশি কিন্তু 100-র কম। একইভাবে এখানে যদি আসি দেখো বৃহত্তর সূচক থেকে, তাহলে 60-এর বেশি কতজন? 55 জন, আর 100-র বেশি কতজন? 19 জন। কিন্তু আমরা 100-র বেশিগুলো চাই না, আমরা 100-র কম চাই। তাহলে 55 থেকে 19 বাদ দিয়ে দিলেই 60 থেকে 100-র মধ্যেগুলো পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা ক্ষুদ্রতর সূচক থেকে বা বৃহত্তর সূচক থেকে নর্মাল যে ক্লাস ইন্টারভ্যালের শ্রেণী যে পরিসংখ্যা, সাধারণ পরিসংখ্যাগুলো আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা দু একটা নিজেরা করে নেবে, 9টা যেগুলো আছে উদাহরণগুলো করবে। এরপরে এক্সারসাইজে চলে আসছি। দেখো কোষে দেখি 11.1 বলছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে দেওয়া আছে। আমি ওপরে তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে শ্রেণীগুলি হচ্ছে বলে দিয়েছে 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি, তার মানে 4 থেকে 6 এইভাবে হবে। হ্যাঁ, দিয়ে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। তাহলে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা প্রত্যেকটারই সংজ্ঞা বইয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিখতে পারবে। আর এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে কোনটার কি মান হচ্ছে সেগুলোও আমরা অঙ্ক করে বার করে দিতে পারবো। শ্রেণী অন্তর কি করে বার করতে হয় জানি, এটাও কি করে বার করতে হয় জানি, সবগুলোই করতে পারবো। তারপরে বলছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। তাহলে একই রকম অঙ্ক, সেই 40 জন ছাত্রের নম্বরগুলোকে আমরা এইভাবে ভাগ করেছি। দেখো 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হয়ে গেছে। তাহলে এখানে তোমাকে শ্রেণী সীমানার জন্য আরেকটা ঘর করতে হবে, যেখানে 0.5 থেকে 10.5 যেভাবে আগে করা ছিল একটা, 10.5 থেকে 20.5 এইভাবে শ্রেণী সীমানাগুলো হবে। দিয়ে তোমরা প্রত্যেকটা ছক পূরণ করবে। ঠিক আছে, প্রত্যেকটা ছক বলতে তোমরা এইরকম একটা ছক পূরণ করতে পারো। ঠিক আছে, এরকম করলেই হবে। তাহলে এইভাবে তোমরা নিচের এইগুলোকে সবই করতে পারছো। দেখো এগুলো আমি আর মুখে অত বলছি না। এখানে দেখো বলছে, এখানে একটু অন্যভাবে তথ্য দেওয়া রয়েছে, 3-4গুলো একই রকম। মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও, আমি এটা বলতে চাইছিলাম, দাঁড়াও। এখানে কি বলছে, মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে প্রথম তুমি যেটা করবে সেটা হচ্ছে এখানের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কি আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে।
যেমন আমি 61 দেখতে পাচ্ছি, এর থেকে কম কিছু আছে কিনা আমি দেখতে পাচ্ছি না। আর সব থেকে বড় কি আছে দেখো, সব থেকে বড় 130, আর এর থেকে বড় কি আছে আমি জানি না, 130 হতে পারে। তাহলে আমরা যদি আমি ধরি 61টা কম আর 130টা হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এরকমভাবে ঘর করতে পারি। এরকমভাবে ঘর করে করে আমরা সেটার যেমন এখানে 59ও আছে, 52 আছে, আচ্ছা সরি 52 আছে। তাহলে 50 থেকে আমরা বেশি যদি ঘর করতে না চাই তাহলে 50 থেকে 70, 70 থেকে 90 এরকম এরকম ঘরও করতে পারি, ঠিক আছে? তো তুমি যেরকম ভালো বুঝবে সেরকম ঘর করে সেখানে ট্যালি মার্ক করে যেমন করে করে সেইভাবে সুন্দর করে করবে, ঠিক আছে? আর বইয়ের শেষে সবই উত্তরগুলো দেওয়া আছে, দেওয়া উত্তরগুলো দেখে তোমরা করে নিতে পারবে। এরপরে দেখো কি বলছে, মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। তাহলে 300 জন রোগীর মধ্যে বয়সে হচ্ছে 10 থেকে শুরু করেছে, 10 থেকে 20, 80 জন, 20 থেকে 30, 40 জন, এইভাবে লিখেছে। এবারে এইটাকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। তাহলে আমরা কিভাবে লিখবো? বৃহত্তর সূচক মানে প্রথম ঘরটা হবে বয়স 10 বছর বা 10 বছরের বেশি, তারপরে ঘরটা হচ্ছে বয়স 20 বছর বা 20 বছরের বেশি, বয়স 30 বছর বা 30 বছরের বেশি। এইভাবে ছকগুলো করে নিয়ে আমরা সেগুলো পূরণ করব। যেমন 10 বছরের বেশি বয়সের রোগীর সংখ্যা কি হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, সবগুলো যোগ করে যেটা হবে সেটা, তাই না? তারপরে 20 বছরের বেশি কোনটা হবে, সবগুলো যোগ করে যেটা হবে তার থেকে শুধু 80টা বাদ দিয়ে দেবে, তাহলে যেটা হবে সেটা। বা তুমি 40 প্লাস 50 প্লাস 70 প্লাস 40 প্লাস 20 করলেও পাবে, এইভাবে করবে। একইভাবে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাও আমরা বার করতে জানি। এখানে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। কি করে করতে হবে বলে দিয়েছি, বইয়ে উত্তর করা আছে, দেখে নিলেই সব বুঝতে পেরে যাবে। একইভাবে এখানে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বলে দিয়েছে, সেখান থেকে সাধারণ পরিসংখ্যা বার করতে হবে, পারবে। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে কি বলছে, দেখো বলছে নিম্নের কোনটি তথ্যচিত্রের উপস্থাপন, নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন। তাহলে তথ্যকে এইভাবে যে তথ্যগুলো থাকে সেগুলোকে চিত্রের সাহায্যে কি করে দেখানো যায় না, দণ্ডলেখর সাহায্যে দেখানো যায়। আবার পরিসংখ্যা বহুভুজের সাহায্যেও দেখানো যায়, সেটা তোমরা এরপরে শিখবে। এছাড়া পাইচিত্রের সাহায্যেও দেখানো যায়, তোমরা আগেই জানো। কিন্তু এখানে অপশনে শুধু দণ্ডলেখই আছে, যখন আমরা দণ্ডলেখটাকে বলবো, কারণ বাকিগুলো তো হবে না, বাকিগুলো তো আর চিত্র নয় কোনো। এবার বলছে এই যে তথ্যটা রয়েছে এই তথ্যের প্রসার কত। তাহলে এই তথ্যের মধ্যে দেখো সব থেকে ছোট সংখ্যা কোনটা, 6, আর সব থেকে বড় সংখ্যা কোনটা, 32। তাহলে 32 থেকে 6 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে এই তথ্যের প্রসার বা রেঞ্জ। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 26 হচ্ছে, তাহলে 26 হবে উত্তর। বলছে এই শ্রেণীর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের সীমানা নিয়ে কাজ করতে হয়, আর শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা আলাদা হয়ে যায় যখন সেটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি হয়। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কখন হয়, যখন একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা আর পরের শ্রেণীর নিম্ন সীমাটা একই সংখ্যা হয় না, সুতরাং এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। অতএব শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই জিনিস হবে না। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, এর ঊর্ধ্বসীমা এর নিম্ন সীমার মধ্যে পার্থক্য হচ্ছে 6 - 5 = 1। তাহলে 1-এর অর্ধেক হচ্ছে হাফ, অতএব এখান থেকে হাফ বিয়োগ করতে হবে, এখান থেকে হাফ যোগ করতে হবে। তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়ে গেল, মানে 0.5, আর 5টা থেকে 0.5 যোগ করলে 5.5 হয়ে যাবে। একইভাবে এটা হয়ে যাবে 6 - 0.5 মানে 5.5, আর 10 + 0.5 মানে 10.5। তাহলে সেইগুলোকে যদি বিয়োগ করি তাহলে দেখো 10.5 মাইনাস এটা হচ্ছে 6 থেকে বিয়োগ হচ্ছে, তার মানে 5.5 বাদ যাচ্ছে, তাহলে 0.5 কেটে গেল, মানে বিয়োগ হয়ে গেল, 0 হলো, আর 10 থেকে 5 গেলে 5 হয়ে গেল, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেল 5। কিন্তু তুমি যদি সিম্পল বিয়োগ করে দাও 10 থেকে 6, তাহলে বিয়োগ করলে পাবে 4, কিন্তু সেটা ভুল উত্তর হয়ে যাবে। এবার বলছে দেখো একটি পরিসংখ্যান বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দুগুলো যথাক্রমে হচ্ছে 15, 20, 25, 30 এগুলো। শ্রেণীর মধ্যবিন্দু মানে কি, শ্রেণীর মধ্যবিন্দু মানে তোমাদের এখানে আমি একটা ছক দেখাই। যেমন ধরো এইটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। কি করে পেয়েছি না, শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এটাকে পাবো, ঠিক আছে?
তাহলে সেইটা বলেছে এরকম 15, 20, 25 এইগুলো মধ্যমানগুলো দেওয়া আছে। বলেছে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো কোনটা। তাহলে দেখো এখানে একটা শ্রেণীর মধ্যবিন্দু থেকে আরেকটা শ্রেণীর মধ্যবিন্দু পর্যন্ত কত সংখ্যার ডিফারেন্স রয়েছে? 5-এর ডিফারেন্স রয়েছে। তাহলে সেই 5-এর ডিফারেন্সটাকে আমরা আড়াই আড়াই করে ভাগ করে দিতে পারি। তাহলে এই 20-র একদিকে আড়াই যোগ হবে, একদিকে আড়াই বিয়োগ হবে। তাহলে 20 থেকে আড়াই বিয়োগ হলে 17.5, আর 20-র সঙ্গে আড়াই যোগ হলে 22.5 হলো। যেমন শ্রেণীর মধ্যবিন্দুগুলো দুটো করে শ্রেণী সীমানার মাঝখানের একটা করে সংখ্যা, তাই তো? যেমন ধরো এখানে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, যেমন 1 আর 10 তাদের মাঝের সংখ্যা হচ্ছে 5.5, 11 আর 20 তাদের মাঝের সংখ্যা হচ্ছে 15.5। যেমন নিম্ন সীমা আর উচ্চ সীমার মাঝের সংখ্যা হচ্ছে মধ্যমান, সেরকম একটার মানে এই মধ্যমানটার মাঝের সংখ্যা হচ্ছে এদের নিম্ন সীমা। ঠিক আছে? এই নিম্ন সীমা আর উচ্চ সীমার মাঝের সংখ্যাটা যেমন শ্রেণীর মধ্যমান, সেরকম শ্রেণীর মধ্যমানটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমান আর এই শ্রেণীর মধ্যমান, তাদের মাঝের সংখ্যাটা হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে? তাহলে 15 আর 20 তার মাঝের সংখ্যাটা হচ্ছে 17.5। 15 আর 20 তার মাঝের সংখ্যাটা হচ্ছে 17.5, আর 20 আর 25 তার মাঝের সংখ্যাটা হচ্ছে 22.5। তাহলে এই দুটো মধ্যমানের মাঝের সংখ্যাটা হচ্ছে এই শ্রেণীর নিম্ন সীমা, আর এই দুটো মধ্যমানের মাঝের সংখ্যাটা হচ্ছে পরের শ্রেণীর নিম্ন সীমা, আর পরের শ্রেণীর নিম্ন সীমা মানে এই শ্রেণীর উচ্চ সীমা। তাহলে এইভাবেও তুমি এটাকে বুঝতে পারো। অথবা তুমি ভাবতে পারো যে দুটো মধ্যমানের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, সেই 5টাকে আমি এই মধ্যবিন্দুর একদিকে পয়েন্ট মানে 5-এর অর্ধেক আড়াই বিয়োগ করছি, আর একদিকে আড়াই যোগ করছি, সেইভাবেও এটা তুমি করতে পারো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে নিম্ন সীমা কত? তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা হচ্ছে 6। 6 মানে মধ্যবিন্দুর একদিকে 3 বাড়বে আর একদিকে 3 কমবে। তাহলে 10 থেকে 3 কমলে 7 হবে। তাহলে 7 হচ্ছে উত্তর। কি বললাম? শ্রেণীর টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 6। তাহলে মধ্যবিন্দুর একদিকে আরও 3 আছে আর একদিকে 3 আছে, টোটাল প্রসারটা 3। তাহলে 10 থেকে 3 বাড়ালে একদিকে 13 পর্যন্ত যাচ্ছে, আর 10 থেকে 3 কমালে 7 পর্যন্ত যাচ্ছে। তাহলে 7 থেকে 13 পর্যন্ত যদি শ্রেণীটা হয় তাহলে তার মধ্যবিন্দু 10ই হবে, আর প্রসারটা মানে শ্রেণী দৈর্ঘ্যটা 6 হবে। এবার বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এম, আর উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে ইউ। তাহলে আমরা যদি নিম্ন শ্রেণী সীমানাটা বার করতে চাই, আমরা জানি শ্রেণীর মধ্যবিন্দু সমান ঊর্ধ্ব শ্রেণী সীমানা যুক্ত, আমি নিম্ন শ্রেণী সীমানাটাকে যদি আমি বলি এল, উচ্চ শ্রেণী সীমানাটাকে বলেছে ইউ, আর নিম্ন শ্রেণী সীমানাটাকে আমি এল বলছি। এটা আপার লিমিট, লোয়ার লিমিট। তাহলে সূত্র অনুযায়ী শ্রেণী মধ্যমান সমান ঊর্ধ্ব শ্রেণী সীমানা যুক্ত নিম্ন শ্রেণী সীমানা বাই 2। এটাকে আমি সীমা দিয়েও বলতে পারতাম, ঊর্ধ্ব শ্রেণী সীমা যুক্ত নিম্ন শ্রেণী সীমা বাই 2ও বলতে পারতাম, কিন্তু এখানে সীমানা বলেছে যখন সীমানা দিয়ে সূত্রটাই বলবো। তাহলে এল সমান হয়ে যাচ্ছে 2m মাইনাস ইউ, 2m মাইনাস ইউ, 2টা এদিকে গুণ হয়ে যাচ্ছে, দিয়ে ইউটা বিয়োগ হয়ে যাচ্ছে। এর বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণীর মধ্যবিন্দুটা 42, শ্রেণীর দৈর্ঘ্য 10। তাহলে উচ্চ সীমা নিম্ন সীমা কত? তাহলে দেখো মধ্যবিন্দু যদি 42 হয় আর শ্রেণী দৈর্ঘ্যটা 10, 10-এর অর্ধেক হচ্ছে 5, তাহলে এর থেকে 5 বেশি আর 5 কম পর্যন্ত হবে। তাহলে এর থেকে 5 বেশি মানে 42-এর সঙ্গে 5 যোগ করলে 47, আর 42 থেকে 5 বাদ দিলে 37। তাহলে 37 থেকে 47 পর্যন্ত এটা হয়ে যাচ্ছে 47। এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা। তারপরে সি এরটা কি বলছে দেখো, শ্রেণী সীমাগুলো দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। এখানে এর ঊর্ধ্ব সীমা আর এর নিম্ন সীমা দুটো আলাদা সংখ্যা, সুতরাং এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকা মানে শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা আলাদা হয়ে যাবে, এর সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে 1। অতএব শ্রেণী সীমানাগুলো হয়ে যাবে এখান থেকে 0.5 বাদ দিতে হবে, 1-এর অর্ধেক 0.5। তাহলে 69.5 থেকে 74.5 পর্যন্ত, 74.5 থেকে
79.5 পর্যন্ত এইভাবে আছে। দিয়ে বলেছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি। তাহলে পরিসংখ্যা ঘনত্ব কাকে বলে? পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে, দেখো, পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা কত? কোন শ্রেণীটার বলেছে? প্রথম শ্রেণীর। পরিসংখ্যা কত? 3। আর শ্রেণী দৈর্ঘ্য কত? 69.5 থেকে 74.5 পর্যন্ত। তাহলে সেটা বিয়োগ করলে হচ্ছে 5। এখানে তুমি দেখছো বিয়োগ করলে 4 হচ্ছে দুটো সীমাকে, কিন্তু আসলে শ্রেণী দৈর্ঘ্য যখন সীমানাগুলো বিয়োগ করে করছি তখন 5 হয়ে যাচ্ছে। তাহলে 3/5 ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে এর উত্তর। ঠিক আছে, তারপরটা বলছে সি প্রশ্নের শেষের শ্রেণীর মানে এই শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা কত? আপেক্ষিক পরিসংখ্যা মানে এর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে 8/8 + 5 + 4 + 3। তাহলে 4 আর 3 7, আর 8 আর 5 হচ্ছে কত? 13। 13 সাথে 20। তাহলে 8/20 করলে যেটা পাচ্ছ সেটাই হবে। হ্যাঁ, বেশ। তাহলে পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা ঘনত্ব হলো শতকরা বললে ইন্টু 100 করে দিতে। এরপর বলছে দেখো নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করি। তাহলে যেগুলো গোনা যায় সংখ্যা দিয়ে বলা যায় সেগুলো চল, আর যেগুলো সংখ্যায় বলা যায় না সেগুলো হচ্ছে গুণ। যেমন পরিবারের জনসংখ্যা, এটা হচ্ছে চল। দৈনিক তাপমাত্রা চল, এটা হচ্ছে বিচ্ছিন্ন চল, এটা নিরবিচ্ছিন্ন চল। শিক্ষাগত মান, এটা হচ্ছে গুণ, কারণ এটা প্রকাশ করা যাবে না সংখ্যা দিয়ে। মাসিক আয়, এটা হচ্ছে বিচ্ছিন্ন চল, শুধু চল বললেই হবে, কিন্তু আমি বলে দিলাম বিচ্ছিন্ন চল, কারণ এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে। আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, এটাও ABCD, এটা কোনো সংখ্যায় বলা যায় না, তাহলে এটা হচ্ছে গুণ। তাহলে শিক্ষাগত মান আর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এই দুটো হচ্ছে এখানকার মধ্যে গুণ, আর এইগুলো হচ্ছে বাকিগুলো হচ্ছে চল। চলগুলোর মধ্যে দৈনিক তাপমাত্রাটা হচ্ছে নিরবিচ্ছিন্ন চল, আর বাকি দুটো হচ্ছে বিচ্ছিন্ন চল। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের প্রথমের যে 11.1 চ্যাপ্টারটা হয়ে গেল কষে দেখি। এরপর তোমরা বাকি যে পরের চ্যাপ্টারের সামনে যে আলোচনাটা আছে সেই আলোচনাটা নিজেরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে, এবং কোন কোন জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো আমাকে মেসেজ করে পাঠাবে বা ছবি তুলে পাঠাবে যে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। একটা লাল কালির পেন কিংবা কালো কালির পেন দিয়ে সেই জায়গাগুলো দাগ দিয়ে আমাকে বলবে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জায়গাগুলো আমি ভালো করে বোঝানোর সময় ইম্পর্টেন্স দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো নিজেরা করে রাখবে 11.1।